আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা তোমাদের পৃষ্ঠা নাম্বার ৭৪-এ যে কাজটি দেওয়া আছে এই কাজের সাধারণ জাবেদার সমাধান দেব। তো কাজে কি দেওয়া আছে একটু আমরা পড়ে বিস্তারিত বোঝার চেষ্টা করব, তারপরে এটি সমাধান করব। তো কি দেওয়া আছে দেখো, ২০২৫ সালে এপ্রিল মাসে মেসার্স শচীন অ্যান্ড কোন এর লেনদেন সমূহ নিম্নরূপ। তাইলে প্রতিষ্ঠানের নাম হলো মেসার্স শচীন অ্যান্ড কোন। তাহলে কি কি লেনদেন আছে ২০২৫ সালে? কিন্তু এপ্রিল মাসের ১ তারিখে প্রাপ্য হিসাব হতে চেক প্রাপ্তি। দেখো, চেক পাইলে ব্যাংকে টাকা বাড়ে। কি হয়? চেক পাইলে ব্যাংকে টাকা বাড়ে। তাইলে ব্যাংকে টাকা বাড়লে ব্যাংক একটা সম্পদ ডেবিট হবে, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়। তাইলে ব্যাংক হিসাব ডেবিট হবে। আর কার কাছ থেকে পেয়েছি? প্রাপ্য হিসাবের কাছ থেকে। তাইলে প্রাপ্য হিসাব ক্রেডিট। ঠিক আছে, প্রাপ্য হিসাব কিন্তু এখানে একটা সম্পদ, এই সম্পদটা এখানে হ্রাস পেয়েছে। যখন তুমি প্রাপ্য হিসাবের কাছ থেকে যে টাকাটা পাইতা সেটা অলরেডি পেয়ে গেছো, তাহলে কি প্রাপ্য হিসাবটা কমে গেছে। তাইলে সম্পদ হ্রাস পেলে কি হয়? সম্পদ হ্রাস পেলে ক্রেডিট হয়। তাহলে প্রাপ্য হিসাব ক্রেডিট হবে। ওকে, এপ্রিলের ৩ তারিখে বলা আছে মারুপের নিকট হতে ঋণ গ্রহণ ২০,০০০ টাকা। ওকে, ঋণের পর্বটা পরে আসো, আগে বলো তো এখানে নগদ টাকা পাইলা না দিলা? নগদ টাকা তুমি তোমার কাছে বৃদ্ধি পেলো নাকি হ্রাস পেলো? নগদ টাকা তুমি পাইছো, নগদ টাকা তুমি পাইছো। তাইলে নগদ টাকা যখনই পাবো তখন নগদান হিসাব ডেবিট নিঃসন্দেহে। ঠিক আছে, আর কিভাবে এই নগদ টাকাটা পাইলাম? এটা ঋণ গ্রহণ করে পাইলাম। তো কোনো ব্যক্তির কাছ থেকে যখন ঋণ গ্রহণ করব তখন সেই ব্যক্তির নামটা উল্লেখ করে দেব, মারুপের ঋণ হিসাব লিখবো। হ্যাঁ, এখানে কি লিখবো? মারুপের ঋণ হিসাব। তো মারুপের ঋণ হিসাব, ঋণ একটা দায়, দায় এখানে বৃদ্ধি পেয়েছে, দায় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। ওকে, এরপরে এপ্রিলের ৫ তারিখে বলা আছে আন্তঃফেরত ৫০০ টাকা। আন্তঃফেরত মানে বিক্রয় ফেরত। আন্তঃফেরত মানে কি? বিক্রয় ফেরত। তো এই বিক্রয় ফেরতটা সবসময় বাকিতে বিক্রয়কৃত পণ্যর কাছ থেকে ফেরত আসে। তাইলে এখানে আন্তঃফেরত মানে বিক্রয় ফেরত হয়ে গেছে, তাইলে বিক্রয় কমে গেছে, বিক্রয় কমে গেলে ডেবিট হবে। তাইলে আন্তঃফেরত হিসাব ডেবিট। কার কাছ থেকে আসলো? এটি প্রাপ্য হিসাবের কাছ থেকে আসলো। কার কাছ থেকে? প্রাপ্য হিসাবের কাছ থেকে। তাইলে প্রাপ্য হিসাব ক্রেডিট হবে এখানে। ঠিক আছে, এরপরে এপ্রিলে ৮ তারিখে বলা আছে পুরাতন আসবাবপত্র বিক্রয়। দেখো, কোনো সম্পদ ক্রয় বা বিক্রয়ের সময় সেই সম্পদের হিসাবই লিখতে হয়, ক্রয় বিক্রয় হিসাব লেখা যায় না। তাইলে এখানে বিক্রয় হিসাব লিখতে পারবো না নিঃসন্দেহে। তাইলে এখানে টাকা পেয়েছি, তাইলে টাকা নগদান হিসাব ডেবিট। কেন টাকা পাইলাম? আসবাবপত্র বিক্রয় করেছি এই জন্য। তাইলে আসবাবপত্র একটা সম্পদ, সম্পদ হ্রাস পেয়েছে, তাইলে এখানে সম্পদ হ্রাস পাইছে মানে সম্পদ ক্রেডিট হবে, এখানে আসবাবপত্র ক্রেডিট হবে। ওকে, এপ্রিলের ১০ তারিখে বলা আছে প্রাপ্য হিসাব ১,০০০ টাকা আদায়যোগ্য নয়। তো প্রাপ্য হিসাব মানে কি? যার কাছ থেকে টাকা পাবো সে হলো প্রাপ্য হিসাব। তো প্রাপ্য হিসাবের মধ্যে ১,০০০ টাকা আদায়যোগ্য নয় মানে কি? এটি আদায় আর হবে না। তার মানে কি? এটা তোমার জন্য ক্ষতি। ক্ষতি হলে কি হয়? ডেবিট হয়। ঠিক আছে, ব্যয় হলে বা ক্ষতি হলে ডেবিট হয়। তাইলে এই যে যা আদায়যোগ্য নয় সেটাকে অনাদায়ী পাওনা বলা হয় বা কুঋণ হিসাব বলা হয়। কুঋণ হিসাব বা অনাদায়ী পাওনা বলা হয়। তাহলে এখানে এই ক্ষতিটার নাম হবে অনাদায়ী পাওনা বা কুঋণ হিসাব। তুমি যেটা লেখো না কেন লিখতে পারবা অনাদায়ী পাওনা অথবা কুঋণ হিসাব। ঠিক আছে, এটা ব্যয় হলো বা ক্ষতি হলো, এটি ডেবিট হবে। আর এই টাকাটা কার কাছ থেকে পাবো না? প্রাপ্য হিসাবের কাছ থেকে। তার মানে প্রাপ্য হিসাব হ্রাস পাবে এখানে। তাইলে প্রাপ্য হিসাব ক্রেডিট হবে। ওকে, এরপরে ১২ তারিখ বলা আছে ব্যাংক কর্তৃক প্রদেয় বিলের অর্থ পরিশোধ করা হলো ৩,০০০ টাকা। প্রদেয় বিলের অর্থ ব্যাংক কর্তৃক পরিশোধ করেছে, তোমার কাছ থেকে কিন্তু নগদ টাকা যায়নি। তাহলে ব্যাংক থেকে পরিশোধ করেছো, তার মানে কি? এখানে ব্যাংকে টাকা কমে গেছে। ওকে, কার টাকা পরিশোধ করেছো? প্রদেয় বিলের অর্থ। তাইলে প্রদেয় বিল একটা দায় ছিল, সেই দায়টা পরিশোধ করেছো, দায় কমে গেছে, দায় কমলে ডেবিট হয়। তাহলে প্রদেয় বিল ডেবিট হবে আর ব্যাংক হিসাব ক্রেডিট হবে। এরপরে ১৫ তারিখে বলা হচ্ছে অফিসের জন্য চেয়ার ও টেবিল ক্রয় করা হলো ৭,০০০ টাকা। চেয়ার, টেবিল, আলমারি, শোকেস এগুলো যখন ক্রয় করা হয় তখন সেগুলোকে ফার্নিচার বা আসবাবপত্র হিসাব বলা হয়। ঠিক আছে, তাইলে আসবাবপত্র এখানে সম্পদ, সম্পদ এখানে বৃদ্ধি পেয়েছে। তাইলে সম্পদ বৃদ্ধি পেলে কি হয়? ডেবিট হয়। তাহলে আসবাবপত্র হিসাব ডেবিট হবে আর নগদ টাকা চলে গেছে, নগদান হিসাব ক্রেডিট হবে। এরপরে ১৮ তারিখে বলা আছে বিনিয়োগের সুদ আদায় হলো ১,০০০ টাকা। তাইলে নগদে টাকা পেয়ে গেছো, তাইলে নগদ টাকা বৃদ্ধি পাইছে, নগদান হিসাব ডেবিট। আর কিসের মাধ্যমে পাইলে? বিনিয়োগের সুদের মাধ্যমে। বিনিয়োগের সুদ একটি আয়, আয় হলে কি হয়? ক্রেডিট হয়। তাইলে বিনিয়োগের সুদ হিসাব ক্রেডিট। ওকে, প্রাপ্য কমিশন। এখানে কমিশনটা তুমি প্রাপ্য রয়েছো মানে পাওনি এখনো, পাবে। ঠিক আছে, তাহলে কমিশনটা তুমি এখানে নগদেই পাও নাই, তাহলে নগদান হিসাব লেখা যাবে না। তাইলে এখানে কি লিখতে হবে? কমিশনটা যখন যেহেতু পাবে তাহলে প্রাপ্য কমিশনটাই লিখতে হবে, প্রাপ্য কমিশন ডেবিট। আর প্রাপ্য
কমিশন আয় হিসাব ক্রেডিট লিখতে হবে। যেহেতু এখানে কমিশন তুমি যখন পাইছো তখন তোমার আয় হয়ে গেছে, আয় হলে ক্রেডিট। আর যেহেতু এই আয়টা এখনো বকেয়া রয়ে গেছে, তো বকেয়া আয়কে বকেয়া আয় লেখা যাবে না, সেটাকে প্রাপ্য আয় লিখতে হবে, ঠিক আছে, বা অনাদায়ী আয় লিখতে হবে। তাহলে প্রাপ্য আয় লিখতে হবে। তাহলে প্রাপ্য কমিশন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এপ্রিলে 22 তারিখে বলা আছে ব্যাংক হতে উত্তোলন 4,000 টাকা। দেখো উত্তোলনের বিষয়টা দেখো, যখন ব্যাংক হতে উত্তোলন এই ধরনের কথা লেখা থাকবে, ব্যক্তিগত প্রয়োজনে এটা লেখা নাই, তখন এটা অফিসের প্রয়োজনেই হয়েছে। আর যদি অফিস থেকে উত্তোলন করা হয় তাহলে এটি মালিক নিজের ব্যক্তিগত প্রয়োজনে নিয়েছে, এটা ব্যক্তিগতভাবে উল্লেখ না থাকলেও চলবে, ঠিক আছে। ব্যাংক হতে উত্তোলন এইটা অফিসের প্রয়োজনে হয়েছে, তার মানে কি এখানে কি বলা আছে, ব্যাংক হতে উত্তোলন ব্যক্তিগত প্রয়োজনে, এটা কিন্তু বলা নাই। তার মানে এটা অফিসের প্রয়োজনে, অফিসের প্রয়োজন মানে কি অফিস টাকা পাইছে, তাহলে নগদ টাকা ডেবিট হবে। আর কোত্থেকে টাকা আসলো, ব্যাংক থেকে, ব্যাংকে টাকা কমলো, তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট হবে। তাহলে এইটা জাবেদা হবে ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আর যদি এটা বলতো যে ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন, তাইলে মালিকের এটা উত্তোলন হয়ে যেত, তখন উত্তোলন হিসাব ডেবিট লেখা লাগতো এবং ব্যাংক হিসাব ক্রেডিট লেখা লাগতো। আবার এই একই কথা যদি বলতো ব্যবসায়ী হতে উত্তোলন, এখানে কিন্তু ব্যক্তিগতভাবে উল্লেখ নাই, তাহলেও এটা ব্যক্তিগতই উত্তোলন হয়েছে ধরে নিতে হবে, ঠিক আছে। ব্যবসা থেকে উত্তোলন করলে মালিকই উত্তোলন করে, আর ব্যাংক থেকে উত্তোলন করলে তোমার ব্যবসায় প্রতিষ্ঠানের দরকারে উত্তোলন করা হয়, এটা কিন্তু বুঝতে হবে, হ্যাঁ। এরপরে দেখো 25 তারিখ বলা আছে প্রদেয় হিসাব চেকে পরিশোধ 6,500 টাকা, বাট্টা প্রাপ্তি 500 টাকা। ওকে, তাইলে প্রদেয় হিসাবে টাকা পরিশোধ করছো চেক মারফত, তাইলে এখানে প্রদেয় হিসাব কমে গেছে, তাই না। দায় কমলে কি হয়, ডেবিট হয়। দায় বাড়লে ক্রেডিট হয়, কমলে ডেবিট হয়। তাইলে দায় এখানে বৃদ্ধি পাইছে, তাইলে দায় যখন হ্রাস পাইছে তখন এটি ডেবিট হবে, তাহলে প্রদেয় হিসাব ডেবিট হবে। কত টাকা ডেবিট হবে, এই 6,500 তো চেকে দিছো আর 500 টাকা বাট্টা পাইছো, তার মানে ডিসমিস হয়েছে টোটাল 7,000 টাকা, ঠিক আছে। ওখানে 7,000 টাকার হিসাব হয়েছে, তাইলে প্রদেয় হিসাব 7,000 টাকা লিখতে হবে। চেকে পরিশোধ করেছে কত, 6,500 টাকা, তাইলে ব্যাংক কমে গেছে, ব্যাংকের টাকা কমে গেছে, তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট 6,500 টাকা। আর 500 টাকার বাট্টা প্রাপ্তি হয়েছে, বাট্টা পেয়েছো, বাট্টা পাইলে আয় হয়, তাহলে আয় এখানে ক্রেডিট হবে, তাহলে বাট্টা প্রাপ্তি ক্রেডিট হবে। ওকে, এরপরে 30 তারিখ বলা হচ্ছে আসবাবপত্রের উপর অবচয় ধার্য করা হলো, তাহলে অবচয় যখন ধার্য করা হয় তখন সেটাকে ব্যয় হয়, এটা ব্যয় হিসাবে ধরতে হয়। তাহলে ব্যয় হলে কি হয়, ডেবিট হয়, তাহলে অবচয় হিসাব ডেবিট বা অবচয় খরচ হিসাব ডেবিট। তারপরে পুঞ্জীবিত অবচয় লিখতে হবে, কি লিখতে হবে, ক্রেডিটে পুঞ্জীবিত অবচয় হাইফেন দিয়ে বা ব্র্যাকেটে আসবাবপত্র লিখে দিবা, বা পঞ্জীভূত অবস্থায় হাইফেন দিয়ে আসবাবপত্র লিখে দিবা, লিখে এটাকে ক্রেডিট করবা 800 টাকা। ওকে, তাহলে এইটা বলছে উপরোক্ত লেনদেনগুলো সাধারণ জাবেদা দেখা। তোমাদের এই কাজের আমি কিন্তু অলরেডি সাধারণ জাবেদা ব্যাখ্যা করে দিলাম, ডেবিট ক্রেডিট ব্যাখ্যা করে দিলাম। এখন একটু পোস্টিং দেওয়া শেখাই দিই তোমাদেরকে কিভাবে পোস্টিং দিবা। তাইলে প্রথমে আমরা কি করব, এরকম একটা ছক কেটে নেব। তো কিভাবে, যে মেসার্স হোসেন অ্যান্ড কন্ড এর সাধারণ জাবেদার ঘর কি আমরা জানি, তারিখ, হিসাবের নাম ও ব্যাখ্যা, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, 5 কলামে আমরা টোটাল 5টি কলামে জাবেদার ছক কেটে নেব। তো প্রথম তারিখের কলামে 2025 এপ্রিলের 1 তারিখ দিয়ে দেব। তো এপ্রিলের 1 তারিখে কি ছিল, প্রাপ্য হিসাব হতে চেক প্রাপ্তি 8,000 টাকা। তার মানে কি এখানে ব্যাংকে টাকা বাড়ছে 8,000 টাকা এবং প্রাপ্য হিসাবের কাছ থেকে টাকা পেয়েছো, প্রাপ্য হিসাব কমে গেছে, তাই না। তাহলে ব্যাংকে যখন টাকা বাড়ে তখন ব্যাংক হিসাব ডেবিট হয়, প্রাপ্য হিসাব যখন কমে তখন প্রাপ্য হিসাব ক্রেডিট হয়। তাহলে এটা জাবেদা হবে ব্যাংক হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। তাই ব্যাখ্যা দেব প্রাপ্য হিসাব হতে চেক প্রাপ্তি 8,000 টাকা, এটা লিখে দেব ডেবিট এবং ক্রেডিটে। এরপরে এপ্রিলের 3 তারিখে বলা আছে মারুফের নিকট হতে ঋণ গ্রহণ 20,000 টাকা। তার মানে কি এখানে 20,000 টাকা তুমি নগদে পেয়েছো, নগদে যখন 20,000 টাকা পাবে, নগদ টাকা তোমার বৃদ্ধি পেয়েছে, তাহলে নগদান হিসাব ডেবিট হবে। কি পারপাস পাইলে, এটা ঋণ গ্রহণ করলা, যখন ঋণ গ্রহণ করবা কোনো ব্যক্তির নাম উল্লেখ থাকলে ওই ব্যক্তির নামটা সাথে দিয়ে দিতে হবে। তাহলে নগদান হিসাব ডেবিট, মারুফের ঋণ হিসাব ক্রেডিট। মারুফের ঋণ হলো ক্রেডিট, ঠিক আছে। মারুফের ঋণ এটা একটা দায় বৃদ্ধি পেয়েছে, দায় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়, হ্যাঁ। তাহলে নগদান হিসাব ডেবিট, মারুফের ঋণ হিসাব ক্রেডিট, এটা 20,000 টাকা লিখে দেব। মারুফের নিকট হতে ঋণ গ্রহণ, এটা ব্যাখ্যা দিয়ে দেব। ওকে, তারপরে কি আছে, তারপরে বলা আছে এপ্রিলের 5 তারিখে বলা আছে আন্তঃফেরত ডেবিট হবে, আর এটা প্রাপ্য হিসাবের কাছ থেকে আসছে, এই জন্য প্রাপ্য হিসাব ক্রেডিট হবে। আন্তঃফেরত হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট, এটা ব্যাখ্যায় কিন্তু বাকিতে বিক্রিত পণ্য ফেরত আসলে এই জিনিসটা উল্লেখ করে দিতে হবে, হ্যাঁ। কারণ আন্তঃফেরত এবং বহিঃফেরত বা বিক্রয় ফেরত এবং ক্রয় ফেরত
এই জিনিসগুলা বাকিতে ক্রয় বিক্রয় করলে সেটি আসে, ঠিক আছে, এই জন্য উল্লেখ করে দিতে হবে বাকিতে বিক্রিত পণ্য ফেরত আসলো, এটা লিখে দিব, ঠিক আছে। এরপরে বলা আছে 8 তারিখে পুরাতন আসবাবপত্র বিক্রয় করা হলো, নগদ টাকা পেয়েছি 2000, নগদান হিসাব ডেবিট, আসবাবপত্র কমে গেছে, এখানে আসবাবপত্র হিসাব ক্রেডিট, তাহলে নগদান হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ক্রেডিট 2000 টাকা লিখে দেব। পুরাতন আসবাবপত্র বিক্রয় করা হলো, এটা ব্যাখ্যা দিয়ে দেব, ঠিক আছে। এরপরে দেখো আমরা পরেরটা দেখব, 8 তারিখেরটা কি বলা আছে, 8 তারিখ গেল, 10 তারিখ প্রাপ্য হিসাব হতে 1000 টাকা আদায়যোগ্য নয়। 1000 টাকা আদায়যোগ্য নয় মানে কি, এটা ব্যয়, এটা কি ক্ষতি হয়ে গেছে, এটা ক্ষতি হয়েছে, বা এটা ক্ষতি হলে কি হয়, ডেবিট হয়। তাইলে কার কাছ থেকে ক্ষতি হলো, প্রাপ্য হিসাবের কাছ থেকে, তাইলে এটাকে লিখতে পারি অনাদায়ী পাওনা বা কুরিন হিসাব, অনাদায়ী পাওনা বা কুরিন হিসাব ডেবিট, আর প্রাপ্য হিসাব ক্রেডিট। অনাদায়ী পাওনা হিসাব ধরা হলো 1000 টাকা, এটা লিখে দেব 10 তারিখে। এরপরে 10-এর পরে গেল 12 তারিখ, ব্যাংক কর্তৃক প্রদেয় বিলের অর্থ পরিশোধ, তার মানে কি প্রদেয় বিল একটা দায় এখানে কমে গেছে, আর ব্যাংক থেকে টাকা কমে গেছে, তাহলে ব্যাংক টাকা কমলে ব্যাংক হিসাব ক্রেডিট হয়, দায় কমলে ডেবিট হবে, তাহলে প্রদেয় হিসাব ডেবিট হবে, তাহলে প্রদেয় বিল হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, ব্যাংক কর্তৃক প্রদেয় বিলের অর্থ পরিশোধ করা হলো, এটা ব্যাখ্যা লিখে দেব, আর টাকার ঘরে 3000 বসাই দেব, ওকে। এরপরে বলা আছে 15 তারিখে অফিসের জন্য চেয়ার টেবিল ক্রয়, চেয়ার টেবিল আলমারি শোকেস এগুলো ক্রয় করলে আসবাবপত্র হিসাব লিখতে হয়, তাহলে আসবাবপত্র হিসাব ডেবিট, আর নগদ টাকা চলে গেছে, নগদান হিসাব ক্রেডিট হবে, ঠিক আছে। তাহলে এখানে লিখে দেব আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, 7000 টাকা চেয়ার টেবিল ক্রয় করা হলো, এটা ব্যাখ্যা দিয়ে দেব, ওকে। এরপরে কি আছে, 18 তারিখ বলা আছে বিনিয়োগের সুদ আদায় হলো 1000 টাকা, তার মানে 1000 টাকা নগদ পেয়েছো কার কাছ থেকে, বিনিয়োগের সুদের কাছ থেকে, তাইলে নগদান হিসাব ডেবিট, বিনিয়োগের সুদ হিসাব ক্রেডিট, তাইলে বিনিয়োগের সুদ পাওয়া গেল, এটা আমরা ব্যাখ্যা লিখে দেব, ওকে। এরপরে বলা আছে যে প্রাপ্য কমিশন 600 টাকা, তাইলে 600 টাকা কমিশন এখনো পাওনি, পাবে প্রাপ্য, বাট আয় হয়ে গেছে, এই জন্য কমিশন আয় হিসাব ডেবিট, আর এখানে কমিশন আয় হিসাব ডেবিট হবে, সরি প্রাপ্য কমিশন হিসাব ডেবিট, আর কমিশন আয় হিসাব বা প্রাপ্ত কমিশন হিসাব ক্রেডিট হবে, ঠিক আছে। এখানে একটু ভুল আছে, এটাকে প্রাপ্য কমিশন হিসাব উপরে দিতে হবে, এইটা একটু আমরা এখানে কমিশন, আর এটা প্রাপ্ত কমিশন লিখব, কি লিখব, প্রাপ্ত কমিশন লিখব, ওকে। প্রাপ্ত কমিশন হিসাব ক্রেডিট এটা লিখে দেব, তাইলে কমিশন প্রাপ্য রয়েছে, ঠিক আছে, এরকম, অর্থাৎ কমিশন তো অর্জিত হয়েছে বাট টাকাটা হাতে এখনো পাওনি, ওকে। এরপরে ব্যাংক হতে উত্তোলন করা হলো, আমি এই নিয়ে ব্যাখ্যা দিয়েছি, আবার নতুন করে না বলি, ব্যাংক থেকে উত্তোলন হলে মানে কি ব্যবসায় টাকা বাড়ছে, তাইলে নগদান হিসাব ডেবিট হবে, ব্যাংক হিসাব ক্রেডিট হবে, ওকে। তাহলে ব্যাংক হতে উত্তোলন করা হলো, ব্যবসায় প্রয়োজনে উত্তোলন, এটা ব্যাখ্যা লিখে দিলে ভালো হয়, হ্যাঁ। এরপরে প্রদেয় হিসাব চেকে পরিশোধ করা হলো, তাইলে 6500 টাকা পরিশোধ করছো, 500 টাকা বাট্টা পাইছো, তার মানে কি টোটাল 7000 টাকার লেনদেন হয়েছে, তাহলে প্রদেয় হিসাব 7000 টাকা কমে যাবে, তাহলে প্রদেয় হিসাব ডেবিট 7000 টাকা, ব্যাংক হিসাব ক্রেডিট 6500 টাকা, প্রাপ্ত বাট্টা হিসাব ক্রেডিট 500 টাকা, তাহলে প্রদেয় হিসাবের অর্থ চেকে পরিশোধ ও বাট্টা প্রাপ্তি, এটা ব্যাখ্যা লিখে দেব। এরপরে 30 তারিখে অবচয় ধার্য করা হয়েছে আসবাবপত্রের উপর, তাইলে অবচয় একটা ব্যয় হলে কি হয়, ডেবিট হয়, তাহলে অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট লিখতে হবে, ঠিক আছে। অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয়, এখানে পুঞ্জীভূত লিখতে হবে, ঠিক আছে, পুঞ্জীভূত অবচয়, এখানে হাইফেন দিয়ে আসবাবপত্র হিসাব দিতে হবে, ঠিক আছে, দিয়ে ক্রেডিট এটা বসাই দিতে হবে, আসবাবপত্রের উপর অবশ্যই ধরা হলো। তো এই ছিল কাজের জাবেদার সমাধান। তো আশা রাখি তোমরা এটার সমাধান পেয়ে গেছো, তারপরেও যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয় বা কোনো কিছু কনফিউশন থাকে অবশ্যই আমাকে জানাবে, আমি তোমাদেরকে রিপ্লাই দিয়ে সেটা সমাধান করার চেষ্টা করব, অথবা হোয়াটসঅ্যাপে আমার ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে, সেখান থেকেও সরাসরি কল দিয়ে তোমরা জেনে নিতে পারো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে